অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প ক্ষীরের পুতুল। এক রাজার দুই রানী, দুও আর শুয়ো। রাজবাড়িতে শুয়োরানীর বড় আদর, বড় যত্ন। শুয়োরানী সাতমহল বাড়িতে থাকেন। 700 দাসী তার সেবা করে, পা ধোয়ায়, আলতা পরায়, চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুলে শুয়োরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধনমানিকের গহনা, সেই গহনা অঙ্গে পরেন। শুয়োরানী রাজার প্রাণ। আর দুও রানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। রাজা বিস্ময়নে দেখেন, একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, এক দাসী দিয়েছেন বোবা কালা, পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা। দুও রানীর ঘরে রাজা একটি দিন আসেন, একবার বসেন, একটি কথা কয়ে উঠে যান। শুয়োরানী ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী শুয়োরানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিওরে বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা 8 গাছা মানিকের চুড়ি পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নুপুর ভালো বাজে না, আগুনের বরণ নিরেট সোনার 10 গাছা মল পাই তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মলও আনবো। রানী গলার গজমতির হাট দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট। শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তারই এক ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী শুয়োরানী সোনা রঙে আঁচল টেনে বললে, মা গো, শাড়ি তো নয়, যেন বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনা রঙের ছড় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন, মনে পড়ল দক্ষিণী বড় রানীকে। দুও রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি এসব আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে এলে আমার সকল স্বাদ পূর্ণ হয়। তুমি যখন আমার ছিলে, তখন আমার সোহাগও ছিল অনেক, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ ছিল, অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? সেদিন কি আর আছে মহারাজ? তুমি সোনার গহনা দেবে, সে সোহাগ তো ফিরে দেবে না। আমার সে 700 দাসী, 7 মহল বাড়ি তো ফিরে দেবে না। বনের পাখি এনে দেবে,
কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোরে ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওকে, ছাই স্বাদে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে, বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো, আমার জন্য পোড়ার মুখ একটা বাদুর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চড়লেন। সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে রানী নীল সাগরের পাড়ে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন। আর আদরিনী সুয়রানী সাতমহল অন্তপুরে 700 সখীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে, আর ভাবেন, এখন রানী কি করছেন? বোধহয় চুল বাঁধছেন। এবার রানী কি করছেন? বুঝি রাঙা পায়ে আলতা পড়ছেন। এবার রানী সাতমালঞ্চে ফুল তুলছেন। এবার বুঝি সাতমালঞ্চের 7 সাজি ফুলে রানী মালা গাচ্ছেন আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চক্ষে জল এলো, মালার গাথা হলো না। সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল, রানীর চোখে ঘুম এলো না। সুয়রানী ছোট রানী রাজার আদরিনী, রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমন করে জাহাজে দেশ বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলই মানিক, ঘরের দেয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়রানীর চুড়ি গড়ালেন। 8000 মানিকের 8 গাছে চুড়ি পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে গেলেন। সেই সোনার দেশে স্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি, বাজতে লাগলো যেন বিনার ঝংকার, মন্দির আর রিনি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলা সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলা খোপায় পরেন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার 1 জাহাজ রূপো নিয়ে বাজারে বেচে আসে। রাজা 1 জাহাজ রূপো দিয়ে সুয়রানীর গলায় দিতে সেই মুক্তোর 1 ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পর রাজা এক দেশে এলেন। সে দেশে রাজকন্যার উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মনির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সে নীল রেশমের শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস যায়। রাজকন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7 জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি বাঁচে। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়রানীর শখের শাড়ি কিনলেন। তারপর আর 6 মাসে রাজা 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা আর সাধের শাড়ি নিয়ে দেশে ফিরে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাদর চেয়েছেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাদর আনা হয়নি, তুমি একটা বাদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন।
ছোট রানী সাতমহল বাড়ির 7 তলার উপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুয়ে চুল চিরে সোনার কাটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে ভুরুর মাঝে টিপ পড়ছেন, কাজল লতায় কাজল পেড়ে চোখের পাতায় কাজল পড়ছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট মানিকের বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা মানিকের ঠোঁট, দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোয় হার গাঁথেন, রাতের বেলায় খোপায় পড়েন, ভোরের বেলা ফেলে দেন। রানী তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী এক দেশে রাজার মেয়ে, 1 খি রেশমে 7 খি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে একখানা শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনের শাড়ি আনলুম, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন, রাঙা পায়ে সোনার মল আলগা হলো। 2 পা যেতে 10 গাছা মল শানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পড়লেন। মুক্তোর দেশের মুক্তোর হার রানীর গলায় খাটো হলো, হার পড়তে গলার মাস কেটে গেল। রানী ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখের জল এলো। তখন মানিনী ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে নেড়ের সোনার 10 গাছা মল পায়ে ঠেলে মুক্তোর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাকড় কুড়িয়ে চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলোবালিতে মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পড়তে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এই পরা শাড়ি পরা গহনা আমার কাজ নেই। রানী অভিমানে গোসা ঘরে খিল দিলেন। আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানা কড়ি দিয়ে একটি বাদরছানা কিনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলো, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনলো, সে গহনা সে শাড়ি রানীর গায়ে হলো না। তখন সেই বনের বাদর রাজার পায়ে প্রণাম করে বললে, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়ারাজ্যের এই মায়া গহনা মায়া শাড়ি পড়তে পায় না। মহারাজ, রাজভাণ্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে পড়তে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, আবার বউ আনবো কেমন করে? মন্ত্রী, তুমি স্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা করতে দাওগে, তাঁতির তাতে রানী শাড়ি বুনতে দাওগে। এই গহনা এই শাড়ি রাজভাণ্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পড়তে দেব। রাজমন্ত্রী স্যাকরার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দক্ষিণী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমায় বসতে দেব? হায় মহারাজ, কতদিন পর তুমি ফিরে এলে, আমি এমনই অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাদরছানা দিয়ে বললেন, মহারানী, তোমার ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে 1,00,000 গুণ ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে,
সেখানে তো তা নেই। 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা, পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে। আর কানাকড়ি দিয়ে তোমার বাদর এনেছি, তুমি আদর করে কোলে নিয়েছো। তোমায় দুঃখ দেব না, এখন বিদায় দাও। আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই মাদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়। ছোট রানীর 7 মহলে 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি, এসব আর ঘুচল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী, সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি, 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল। একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে। আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধু গহনা আছে, 7খানা মালঞ্চ আছে। আর বাছা, ওই 7 মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধু গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্বধন রাজাকে নিয়ে আমাকে পথের কাঙালিনী করেছে। ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিলুম, রাজার বউ হলুম, 700 দাসী পেলুম, 7 মহল বাড়ি পেলুম, মনের মতো রাজ স্বামী পেলুম, সব পেলুম। তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ ছেদেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্ভে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি। তাছাড়ে বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে শুয়ে বেঁচে আছি। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহল বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলেও দেব। তবে আমার নাম বাদর। আমি যা বলি তা যদি করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল, তেমনই হবে। বানরের কথায় রানীর চোখে জল এলো, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটি রাজপুত্র কোলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার যে দুঃখই থাক, তোর এই অসাধ্য সাধনে কাজ নেই। রাত হলো, তুই ঘুম যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাব না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো। পশ্চিমে মেঘ উঠলো, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো। আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঝে কাঁথা পেতেছি, শীত লেগেছে। তুই দুধের বাচ্চা, আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানীর ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এমনই করে রাত কাটলো। ছোট রানীর সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটলো, আর বড় রানীর জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটলো। সকাল হলো। রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো, নাকড়াখানায় নবদ বাজলো। রাজা রানীর ঘুম ভাঙলো।
রাজা সোনার ভৃঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে নেমে গেলেন। আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন। আর বড় রানী কি করলেন? ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন। এদিক দেখলেন, ওদিক দেখলেন, এপাশ দেখলেন, ওপাশ দেখলেন, বানর নেই। রানী এ ঘর খুঁজলেন, ও ঘর খুঁজলেন, ঘরের চাল খুঁজলেন, গাছের ডাল খুঁজলেন, বানর নেই। বড় রানী কাঁদতে লাগলেন। বানর কোথায় গেল? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজ দরবারে চলে গেল। রাজা বার দিয়ে দরবারে বসেছেন। চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই সান্ত্রী, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই সান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে, মহারাজ, বড় সুখবর এনেছি, মায়ের আমার ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, বলিস কি? এ কথা কি সত্য? বড় রানী দুরানী তার ছেলে হবে? বানর বললেন, মহারাজ, সে ভাবনা আমার। এখন আমায় খুশি করো, আমি বিদায় হই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দৌড়ানি পড়ে পড়ে কাঁদছে, সেখানে গেল। দৌড়ানির চোখের জল গায়ের ধুলো মুছিয়ে বানর বললে, এই দেখ মা, তোর জন্য কি এনেছি। তুই রাজার রানী, গলায় দিতে হার পাস নে, কাঠের মালা কিনে পরিস। এই মুক্তোর মালা পর। রানী বানরের হাতে গজমতি হার দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি? এ যে রাজার গজমতি হার। যখন রানী ছিলুম রাজার জন্য গেঁথেছিল। তুই এ হার কোথা পেলি? বল বানর, রাজা কি হার ফেলে দিয়েছেন? রাজপথে কি কুড়িয়ে পেলি? বানর বলল, না মা, কুড়িয়ে পাইনি। তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায়? রানী বললেন, তবে কি রাজার ঘরে চুরি করলি? বানর বললে, ছি ছি মা, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হার দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বললে, মা, আমি স্বপ্ন পেয়েছি আমার যেন ভাই হয়েছে, তোর কোলে খোকা হয়েছে। সেই খোকা যেন রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম, রাজা মহাশয়, মায়ের খোকা হবে। তাইতে রাজা খুশি হয়ে গলার হার খুলে দিলেন। রানী বললেন, ওরে, আজ রাজা শুনলেন ছেলে হবে, কাল শুনবেন মিছে কথা। আজ রাজা গলায় দিতে হার দিলেন, কাল যে মাথা নিতে হুকুম দিবেন। হায় হায়, কি করলি! এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু বছর গেলে রাজার দেখা পাই। তুই আমার তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি! মিছে খবর কেন রটালি? এই জঞ্জাল কেন ঘটালি? বানর বললে, মা, তোর ভয় কি? ভাবিস কেন? এই 10 মাস চুপ করে থাক, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবেন, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব। তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা, চল, বাটি পুরে জল রেখেছি, গাছের ফল এনেছি, খাবি, চল। রানী ভাঙা পিড়ে বানরকে খাওয়াতে বসলেন। আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালকে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল রাজ সিংহাসনে তাকে দেব। এতদিনে ভাবনা ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। বড় ভাবনা ছিল, এতদিনে নিশ্চিন্ত হলুম। রানী বললেন, পারিনে বাপু, আপনার জ্বালায় বাঁচিনে, পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার। রানী, রাজবাড়িতে সবার মুখে হাসি, তুমি কেন অকল্যাণ করো? রানী বললেন, আর পারিনি,
কার ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে রাজ সিংহাসনে বসবে, এত ভাবনা ভাবতে পারিনি। নিজের জ্বালায় মরি। পরের ছেলে মোলো বাঁচলো, তার খবর রাখিনি। বাবারে, সকালবেলা বকে বকে ঘুম হলো না, মাথা ধরলো। যাই নিয়ে আসি। রাগ ভরে ছোট রানী 8 গাছা চুরি 10 গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন। রাজার বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মরো বলল। রাজা মুখ আধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা আর ছোট রানীর মুখ দেখলেন না। বড় রানীর ঘরেও গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলে একলা রইলেন। 1 মাস গেল, 2 মাস গেল, 2 মাস গিয়ে 3 মাস গেল। রাজা রানীর ভাব হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কাটলো। 5 মাসে দুয়োরানীর পোষা বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বললে, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না। মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এই কথা তো আমি জানি নে। মন্ত্রীবর, যাও এখনই সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই, বড় রানীও তাই খাবেন। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বানরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আর রানীর বানর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথা ছিলি? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাতবো কখন, খাবো কখন? বানর বললে, মা, তোকে আর রাখতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে, তাড়াতাড়ি নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর 1 মুঠ মোহর নিয়ে বাজারে গেল। 16 থান মোহরে 16 জন ঘরামি নিলে, 16 গাড়ি খড় নিলে, 1600 বাঁশ নিলে। সেই 1600 বাঁশ দিয়ে, 1600 গাড়ি খড় দিয়ে, 1600 জন ঘরামি খাটিয়ে চোখের নিমেষে দুয়োরানীর বানর ভাঙা ঘর নতুন করলে। শোবার ঘরে নতুন কাঁথা পাতলে, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলে। রাজবাড়ির 16 বাবনে রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেলে। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলেন ঘর নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বললেন, বাচ্চা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো? বানর বলল, মা, রাজামশাই মোহর দিয়েছেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া কাঁথা নতুন করেছি, নতুন পিড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার ঘটিতে মুখ ধুলেন, সোনার বাটায় পান খেলেন। তবু মনে সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মশানে নিয়ে মাথা কাটবেন। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো। ঘরের চাল ফুটো হলো, চালের খড় উড়ে গেল। বানর রাজার সঙ্গে দেখা করলে। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললে, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? রাজা বললেন, নির্ভয়ে কও। বানর বললে, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখ পান। ঘরের দুয়ার ফাটা, চালের খড় নেই, শীতের হিম ঘরে আসে। মা আমার গায়ে দিতে নেপ পান না, আগুন জ্বালাতে কাঠ পান না, সারা রাত শীতে কাঁপেন। রাজা বললেন, তাই তো, তাই তো, এই কথা বলতে হয়। বানর, তোর মাকে রাজবাড়িতে নিয়ে আয়, আমি মহল সাজাতে বলি। বানর বলল, মহারাজ, মাকে আনতে ভয় হয়, ছোট রানী বিষ খাওয়াবে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটাবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবাকালা দায়ী থাকবে, আর বড় রানীর পোষা ছেলে তুই থাকবি। বানর বললে, মহারাজ, যাইতে হবে, মাকে আনি। রাজা বললেন,
যাও মন্ত্রী, মহল সাজাও গে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানীর নতুন মহল সাজালেন। দুরানী ভাঙা ঘর ছেড়ে, ছেঁড়া কাঁথা ছেড়ে, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন। সোনার পালঙ্কে বসলেন, সোনার থালে ভাত খেলেন, দিন দুঃখীকে দান দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে পাঠালেন, মনের কথাকে আসতে বল, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো? কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসে বললে, কেন ভাই, ডেকেছো কেন? মুখখানি ভার ভার, চোখের কোণে জল, হয়েছে কি? রানী বললেন, হয়েছে আমার মাথার মুন্ডু। সতীন আবার ঘরে ঢুকেছে। সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রাজার প্রেয়সী রানী হয়েছে। ভিখারিনী দুয়োরানী এতদিনে সুয়োরানীর রানী হয়ে রাজমহল জুড়ে বসেছে। বামুন সই দেখে অঙ্গ জ্বলে গেল। আমায় বিষ দিয়ে খেয়ে মরি। সতীনের এ আদর সয় না। ব্রাহ্মণী বললে, ছি ছি সই, ও কথা কি মুখে আনে? কোন দুঃখে বিষ খাবে? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল ভিখারিনী হবে। তুমি যেমন সুয়োরানী তেমনই থাকবে। সুয়োরানী বললেন, না ভাই, বাঁচতে আর স্বাদ নেই। আজ বাদে কাল দুয়োরানীর ছেলে হবে, সে ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা, দুয়োরানী রত্নগর্ভা, রাজার মা হলো। আর দেখো না, পোড়ামুখী সুয়োরানী মহারাজের সুয়োরানী হলো, তবু রাজার কোলে দিতে ছেলে পেলে না। ছি ছি, অমন অভাগীর মুখ দেখে না, নাম করলে সারাদিন উপোস যায়। ভাই, এই গঞ্জনা প্রাণী সইবে না। তুই বিষ দে, হয় আমি খাই, নয়তো সতীনকে খাওয়াই। ব্রাহ্মণী বলল, চুপ কর রানী, কে কোন দিকে শুনতে পাবে? ভাব নাকি চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে যাই। রানী বললেন, যাও ভাই, কিন্তু দেখো বিষ যেন আসল হয়। খেতে না খেতে বড় রানী কুড়ে পড়বে। ডাকিনী বললে, ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হবার স্বাদ ঘোচাবো। তুমি নির্ভয় থাকো। ডাকিনী বিষের সন্ধানে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলা ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখ থেকে কালকুট বিষ এনে দিল। ছোট রানী সেই বিষে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই কত কি গড়ালেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই এক কাজ কর, এই বিষের নাড়ু বড় রানীকে বেঁচে আয়। ব্রাহ্মণী থালা হাতে বড় রানীর নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লো আয়, এতদিন কোথায় ছিলি? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললে, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলে থাকতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মিঠাই কত কি এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তাকে দুহাতে দুমুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুখের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালে? গা কেমন করছে, বুঝি আর বাঁচবো না। বানর বললে, চল মা, খাটে শুবি, অসুখ সারবে। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা শানের উপর ঘুরে পড়লেন। বানর রানীর মাথা কোলে নিলে, হাত ধরে নাড়ি দেখলে, চোখের পাতা খুলে চোখ দেখলে। রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে বনে ছুটে গেল। বন থেকে কে জানে কি লতা পাতা, কোন গাছের কি শিকড় এনে নতুন শিলে বেটে বড় রানীকে খাওয়াতে লাগলো। রাজবাড়িতে খবর গেল বড় রানী বিষ খেয়েছেন। রাজা উঠতে পড়তে রানীর মহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে এলেন। রাজবৈদ্য মন্ত্র আওড়াতে আওড়াতে তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাসীবাদী যে যেখানে ছিল হাজির হলো। বানর বললে, মহারাজ, এত লোক কেন এনেছ? আমার মাকে আমি ওষুধ দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দাও, এত লোককে যেতে বলো।
রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করলেন। রাজ্যের ভার দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলে, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন, তোমার একটি রাজচক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হার খুলে দিয়ে বললেন, চল বানর, বড় রানীকে আর বড় রানীর ছেলেকে দেখে আসি। বানর বললে, মহারাজ, গণনা করেছি ছেলের মুখ এখন দেখলে তোমার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে মুখ দেখো। এখন বড় রানীকে দেখে এসো, ছোট রানী কি দুর্দশা করেছে। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনারঙ্গ কালি হয়ে গেছে। রানী পাতাখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন, আর ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে দেশের বার করে দিলেন। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখী ডেকে রাজভান্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখীকে রাজভান্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদে দেবতার মন্দিরে পূজা দিয়ে মা কালীর পায়ে বলি দিয়ে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বছর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললে, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করো, তারপর তার বিয়ে দাও, তারপর মুখ দেখো। এখন ছেলে দেখলে অন্ধ হবে। রাজা বানরের কথায় দেশ বিদেশে ভাট পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনা, জোড়া ভুরু বাঁকা ধনু, দুটি চোখ টানা টানা, দুটি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিলে মাথার কেশ পায়ে পড়ে। রাজার সে কন্যা পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললে, মহারাজ, কাল সন্ধ্যাবেলা বেহারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিও, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাপু, 10 বছর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখালে অনর্থ করব। বানর বললে, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেহার বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়, সেই ভয়ে তাড়াতাড়ি বেহাই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেল। বড় রানীর ছেলের বিয়ে শুনে অব্দি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, ছেলে কোথায় পাবো, এবার রাজাকে কি ছলে ভোলাবো। বানর এসে বললে, মা গো মা, ওঠ, চেলির জোড়ান, মাথার টোপর আন, ক্ষীরের ছেলে গড়ে দে, বর্ষা দিয়ে বিয়ে দিয়ানি। রানী বললেন, বাছারে, তোর কি প্রাণের ভয় নেই? কোন সাহসী ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার প্রিয়সী হলুম, সেই পাপে সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস? তুই রাজাকে ডেকে আন, আমি সব কথা খুলে বলি। বানর বললে, রাজাকে পাবো কোথা? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন। তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে আছেন কখন বর আসবে, বর না এলে বড় অপমান। মা, তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিতে পাঠালি, যদি ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীদাস শেঠের বাছা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে করলেন। তাকে চেলির জোড় পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলে। বরের কেবল দুখানি ছোট ছোট পা, দুপাটি জরির জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুললে। বানর মাথায় পাগড়ি, কোমরে চাদর বেঁধে, নিশে নুড়িয়ে ঢাক বাজিয়ে আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুলের বিয়ে দিতে গেল।
রানী আধারপুরে একলা বসে বিপদ ভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী, ঢাকঢোল নিয়ে ঢাকি ঢুলি, ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে ঘোড়া হাঁকিয়ে দিগনগর এসে পড়ল। দিগনগরে দিঘির ধারে ভোর হলো, মশাল পুড়ে পুড়ে নিভে গেল, ঘোড়া ছুটে ছুটে বেদম হলো, কাহার পালকি বয়ে হয়রান হলো, ঢাক পিটে পিটে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তাঁবু ফেলতে হুকুম দিলে। দিঘির ধারে ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিলে। মন্ত্রীকে ডেকে বলে দিলে, মন্ত্রী মশাই, রাজার হুকুম বরকে যেন কেউ না দেখে, আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোক দিঘির জলে নিয়ে রেধে বেড়ে খেয়ে তাঁবুর ভিতর শুয়ে রইল, বটগাছের দিকে এলো না। গায়ের বৌঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো, রাজার পাহারা হাঁকিয়ে দিলে। সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হলো না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হলেন, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলো। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি বেলা অনেক হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জলবিন্দু পড়ল না। ঠাকুরন কাঠামোর ভেতর ছটফট করতে লাগলেন। ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েছে পালকির দরজা খুলে রেখে আড়ালে গেল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আপদটা গেল। কাঠ ফাটা রোদে কাঠামো থেকে বার হয়ে নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখেন পালকির ভেতর ক্ষীরের পুতুল। ঠাকুরনের লোভ সামলাতে পারলেন না, মনে মনে ঘুম পাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিগনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুম পাড়ানি মাসি পিসি সারা রাত দিগনগরে ষষ্ঠীদাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিয়ে সকালবেলা ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুঝেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুম পাড়ানি মাসি জেগে উঠলেন, ঘুম পাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিগনগরে এলেন। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ঠাকুরন, দিনে দুপুরে ডেকেছেন কেন? ঠাকুরন বললেন, বাচ্চারা, এতখানি বেলা হলো, এখনো যে ভোগ পাইনি। তোর একটি কাজ কর, দেশের যে যেখানে আছে ঘুম পাড়িয়ে দে, আমি ডুলির ভেতর ক্ষীরের পুতুলটি খেয়ে আসি। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলেন। দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি, সব ঘুমিয়ে পড়ল। ষষ্ঠী তলায় রাজার লোকজন, পাঠশালায় গায়ের ছেলে পিলে ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রী হুকুর নল মুখে ঘুমিয়ে পড়লেন। গায়ের গুরু বেত হাতে ঢুলে পড়লেন। দিগনগরে দিনে দুপুরে রাত এলো। মাসি পিসি সবার চোখে ঘুম দিলেন। জেগে রইল গায়ের মাঝে রাস্তার শেয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বাঁদর। আর জেগে রইল ষষ্ঠীর দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুর তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠ বিড়াল নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো। কোনো বেড়াল কোন ছেড়ে ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুর ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক পিঠ মাথা খেয়ে ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিগনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গায়ের ভেতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুর তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোয় ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়ে বলল, ঠাকুরন, পালাও কোথা? আগে ক্ষীরের ছেলে দিয়ে যাও। চুরি করে ক্ষীর খাওয়া ধরা পড়েছে, দেশে বিদেশে কলঙ্ক রটাবো। ঠাকুর ভয় পেয়ে বললেন, আমর, এ মুখ পোড়া বলে কি? সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে। বানর বললে, তা হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমায় দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরির শাস্তি হবে। ঠাকুর লজ্জায় মরে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাছা চুপ কর, কে কোন দিকে শুনতে পাবে? তোর ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছে, ফিরে পাবো কোথা? ওই বটতলায় আমার ছেলেরা খেলা করছে, তোর যেটিকে পছন্দ সেটিকে নিয়ে বিয়ে দিকে যা। আমার বরে দুয়োরানি তাকে আপনার ছেলের মতো দেখবে, এখন আমায় ছেড়ে দে।
বানর বললে, কই ঠাকুরুন, বটতলায় তো ছেলেরা নেই, আমার দিব্যচক্ষু দাও, তো তবে ষষ্ঠীদাস শেঠের বাচ্চাদের দেখতে পাবো। ষষ্ঠী ঠাকুরুন বানরের চোখে হাত বোলালেন, বানরের দিব্যচক্ষু হলো। বানর দেখলে ষষ্ঠীতলা ছেলের রাজ্য, সেখানে কেবল ছেলে, ঘরে ছেলে, বাইরে ছেলে, জলে স্থলে, পথে ঘাটে, গাছের ডালে, সবুজ ঘাসে, যেদিকে দেখে সেদিকে ছেলের পাল, মেয়ের দল। কেউ কালো, কেউ সুন্দর, কেউ শ্যামলা, কারো পায়ে নুপুর, কারো কাকালে হেলে, কারো গলায় সোনার দানা। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি ঝুমঝুম করছে, কেউ বা পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে কচি হাত ঘুরিয়ে ঘুরিয়ে নেচে বেড়াচ্ছে। কারো পায়ে লাল জুতা, কারো মাথায় রঙিন টুপি, কারো গায়ে ফুলদার 1,00,000 টাকার মলমলি চাদর। কোনো ছেলে রোগা রোগা, কোনো ছেলে মোটা সোটা, কেউ দর্শী তো কেউ লক্ষ্মী। একদল কাঠের ঘোড়া টকবক হাঁকাচ্ছে, একদল দিঘির জলে মাছ ধরছে, একদল বাঁধের জলে নাইতে নেমেছে, একদল তলায় ফুল কুড়োচ্ছে, একদল গাছের ডালে ফল পাড়ছে। চারিদিকে খেলাধুলো, মারামারি, হাসি কান্না। সে এক নতুন দেশ, স্বপ্নের রাজ্য। সেখানে কেবল ছুটোছুটি, কেবল খেলাধুলা। সেখানে পাঠশালা নেই, পাঠশালের গুরু নেই, গুরুর হাতে বেত নেই। সেখানে আছে দিঘির কালো জল, তার ধারে সর্বণ, তেপান্তর মাঠ, তারপর আম কাঁঠালের বাগান। গাছে গাছে ন্যায্যলা টিয়ে পাখি, নদীর জলে গোলচোখ বোয়াল মাছ, কচু বনে মশার ঝাঁক। আর আছেন বনের ধারে বনগাবাসী মাসি পিসি, তিনি খোয়ের মোয়া গড়েন। ঘরের ধারে ডালিম গাছটি, তাতে প্রভু নাচেন। নদীর পারে জন্তি গাছটি, তাতে জন্তি ফল ফলে। সেখানে নীল ঘোড়া মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছে। গোড় দেশের সোনার ময়ূর পথে ঘাটে গড়াগড়ি খাচ্ছে। ছেলেরা সেই নীল ঘোড়া নিয়ে, সেই সোনার ময়ূর দিয়ে ঘোড়া সাজিয়ে, ঢাক মৃদং ঝাঝর বাজিয়ে, ডুলি চাপিয়ে কমলাপুলির দেশে পুটুরানির বিয়ে দিতে যাচ্ছে। বানর কমলাপুলির দেশে গেল। সে টিয়ে পাখির দেশ। সেখানে কেবল ঝাঁকে ঝাঁকে টিয়ে পাখি, তারা দাঁড়ে বসে ধান খোটে, গাছে বসে ক্যাচ প্যাচ, আর সে দেশের ছেলেদের নিয়ে খেলা করে। সেখানে লোকেরা গাই বলদে চাষ করে, হিরে দিয়ে দাঁত ঘষে। সে এক নতুন দেশ। সেখানে নিমেষে সকাল, পলকে সন্ধ্যা হয়। সে দেশের কাণ্ডই এক। ঝুরঝুরে বালির মাঝে চিকচিকে জল, তারই মাঝে একপাল ছেলে দোলায় চেপেছে। পন কড়ি গুনতে গুনতে মাছ ধরতে এসেছে। কারো পায়ে মাছের কাঁটা ফুটেছে, কারো চাঁদ মুখে রোদ পড়েছে। জেলেদের ছেলে জাল মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। এমন সময় টাপুর টুপুর বৃষ্টি এলো, নদীতে বান এলো। অমনি সেই ছেলের পাল, সেই কাঠের দোলা, সেই ছপন কড়ি ফেলে কোন পাড়ায় কোন ঘরের কোণে ফিরে গেল। পথের মাঝে তাদের মাছগুলো চিলে কেড়ে নিল, কোলাবেং ছিপগুলো টেনে নিল। খোকাবাবুরা ক্ষেপ্ত হয়ে ঘরে এলেন। মা তপ্ত দুধ জুড়িয়ে খেতে দিলেন। আর সেই চিকচিকে জলের ধারে ঝুরঝুরা বালির চরে শিব ঠাকুর এসে নৌকো বাঁধলেন। তার সঙ্গে 3 কন্যে। এক কন্যে রাঁধলেন, বাড়লেন, এক কন্যে খেলেন, আরেক কন্যে না পেয়ে বাপের বাড়ি গেলেন। বানর তার সঙ্গে বাপের দেশে গেল। সেখানে জলের ঘাটে মেয়েগুলি নাইতে এসেছে, কালো কালো চুলগুলি ঝাড়তে লেগেছে। ঘাটের 2 পাশে 2 রুই কাতলা ভেসে উঠল। অমনি একটি গুরু ঠাকুর নিলেন, আর একটি নায়ে ভরা দিয়ে টিয়ে আসছিল, সে নিলে। তাই দেখে ভোদর টিয়েকে এক হাতে নিয়ে আর মাছকে এক হাতে নিয়ে নাচতে আরম্ভ করলে। ঘরের দুয়ারে খোকার মা খোকাবাবুকে নাচিয়ে নাচিয়ে বললেন, ওরে ভোদর ফিরে চা, খোকার নাচন দেখে যা। বানর দেখলে ছেলেটি বড় সুন্দর, যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেটিকে কেড়ে নিলে। অমনি ষষ্ঠীতলা সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। ন্যায্যলা টিয়ে পাখি আকাশ সবুজ করে কোন দেশে উড়ে গেল। শিব ঠাকুরের নৌকো কোন দেশে ভেসে গেল। ঘাটের মেয়েরা দূরে শাড়ি ঘুরিয়ে পড়ে চলে গেল। ষষ্ঠীর দেশে কোনো বেড়াল কোমর বেঁধে শাশুড়ি ভোলাতে উড়কি ধানের মুড়কি নিয়ে, 4 মিনসে কাহার নিয়ে, 4 মাগি দাসী সঙ্গে আম কাঁঠালের বাগান নিয়ে পুটুরানিকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে যেতে আমতলার অন্ধকারে মিশে গেল। তেঁতুল গাছের ভোদরগুলো নাচতে নাচতে পাতার সঙ্গে মিলিয়ে গেল। দেশটা যেন মাটির নিচে ডুবে গেল। বানর দেখলে কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে। বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে। তখন বানর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকি চড়িয়ে, আলো জ্বালিয়ে, বাদ্যি বাজিয়ে সন্ধ্যাবেলা দিগনগর ছেড়ে গেল।
এদিকে পাটলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, বানর এখনো এলো না, আমার সঙ্গে ছল করলে রাজ্যে গিয়েই মাথা কাটবো। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। কনের মা বাপ ভাবছে, আহা, বুকের বাচ্চা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুরু গুরু ঢোল বাজিয়ে, ওপো বাঁশি বাজিয়ে, টকবক ঘোড়া হাঁকিয়ে, ঝকঝকে আলো জ্বালিয়ে বানর বর নিয়ে এলো। রাজা ছেলেকে হাত ধরে সভায় বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। পাড়াপড়শি বরকে বরণ করলে, দাস দাসী শাঁখ বাজালে, উলো দিলে। বর কনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশের বড় রানী দুদিন দুরাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ষষ্ঠী ঠাকুর বলছেন, রানী ওঠ, চেয়ে দেখ, তোর কোলের বাচ্চা ঘরে এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকছে, ওঠো গো রানী, পাটের শাড়ি পরো, ও বেটা বরণ করো গে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যি রাজা বউ বেটা এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনের ক্ষীরের ছেলের কথা মনেই রইল না। ভাবলেন, ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। আর ছেলের বউকে মায়ের রাজ্যে সেই 8,000 মানিকের 8 গাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 গাছা মল পরিয়ে দিলেন। কনের হাতে মানিকের চুড়ি যেন রক্ত ফুটে পড়ল। পায়ের মল রিনি ঝিনি বাজতে লাগলো, ঝিকেমিকে জ্বলতে লাগলো। আর হিংসে ছোট রানী বুক ফেটে মরে গেল। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।